হঠাৎ করেই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই 2 দিন আগেই ঠিক করে ফেলি এবার এক্সাম শেষ করে একটা মাইন্ড রিফ্রেশিং ট্রিপ চাই। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল সাইটগুলোতে সুন্দরবন ট্যুরের ভিডিওগুলো আসছিল, বিভিন্ন সুন্দর সুন্দর রিসোর্টের ভিডিও ঘুরপাক খাচ্ছিল। সেই থেকে মনের এক কোণায় আশা নিয়ে বসেছিলাম, সুযোগ পেলেই চলে যাব এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেখ ব্লগস। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ব্লগটি হচ্ছে সুন্দরবনে একটা শর্ট ট্রিপ নিয়ে। হাতে যদি সময় খুব কম থাকে, সেই স্বল্প ছুটিতে ঘরে বসে না থেকে কিভাবে তা প্রপারলি কাজে লাগাতে পারবেন এবং একটি সুন্দর রিফ্রেশিং ট্রিপ প্ল্যান করা যায়, আজকের ব্লগটি ঠিক সেরকমই একটা ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 2-3 দিন আগেই আমরা সুন্দরী ইকো রিসর্টের একটা ডুপ্লেক্স কটেজ 40% টাকা দিয়ে বিকাশ করে বুক করে ফেলি। তাদের ফেসবুক পেজে যাবতীয় যোগাযোগের ডিটেলস পেয়ে যাবেন। এরপর যেদিন যাবেন তার একদিন আগে খুলনা এবং মংলার বাসের টিকিট কেটে ফেলবেন। সকাল 7:20-এ আমাদের দুলাইপাড় বাস স্ট্যান্ডে থাকতে বলা হয়েছিল, যদিও আমরা দেরি করে ফেলি, আর 5 মিনিট দেরি করলেই আমাদের রেখেই চলে যেত। এরপর যাই হোক কোনো মতে সিট খুঁজে বসে পড়লাম। যাবার সময় জার্নিটা খুবই ভালো লেগেছে, ইমা ভাবি আর সোহেল ভাইয়ের সাথে গল্প করতে করতে কিছুক্ষণ ঘুমিয়েও নিয়েছিলাম। যাই হোক 12:40-45-এর দিকে আমরা মংলা পৌঁছে যাই। মংলা বন্দর 5 মিনিট হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ড থেকেই। সেখানে যেয়ে দেখে আমাদের রিসর্ট পর্যন্ত নেওয়ার জন্য বোট রেডি করা আছে। বোটে করে রিসর্ট পর্যন্ত যেতে 1.5 ঘন্টার মতন লেগেছিল। যাবার পথে আরও অনেক রিসর্টই আমাদের চোখে পড়লো। তারপর মনে হলো যে না, আমাদের রিসর্টটাই সবচেয়ে বেশি সুন্দর। কিছুক্ষণ পরই ঝুম বৃষ্টি নামলো, যার জন্য আমরা মূলত অপেক্ষা করছিলাম। সুন্দরবন ঘুরতে এসে যদি বৃষ্টি বিলাসী না হলো তবে পুরো ট্রিপটাই বৃথা। আমি আর এমা ভাবি খুব করে চাচ্ছিলাম যেন এই রোদ এই বৃষ্টি এরকম একটা ওয়েদার পাই। এখানে এসে কুমিরের দেখা পেয়ে যাবেন, বানর, সাপ এগুলো দেখতে পাবেন। আর ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। ওদের রিসর্টের ভেতরে ঢোকার পরেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় দোলনার ব্যবস্থা আছে। তো আমরা আমাদের রুমে বা কটেজে এন্ট্রি করার আগে ওদের যে মূল গেটটা, এন্ট্রিটা, সেখানে কিছু ছবি আর ভিডিও করে ফেললাম। এই হলো সেই ব্রিজটা, যেটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন। চলুন ছোট্ট করে আমরা একটা রুম ট্যুর দিই। এটা হলো আমাদের কটেজ। ভেতরে ঢুকেই আমি আমাদের পার্সোনাল যে দোলনাটা আছে আমাদের এই কটেজে, সেটা দেখতেই চলে গেলাম। আমি বাকি জিনিসগুলো পরে দেখাচ্ছি। মোটামুটি অ্যাভারেজ সাইজেরই একটা বারান্দা আছে। এখানে আছে সুন্দর একটা দোলনা, সাথে সুন্দরবনের আইকনিক ভিউ। পাশেই আছে একটা সুইমিং পুল, যেখানে পানি নেই। এখন পর্যন্ত রেডি হয়নি আর কি, নেক্সট কখনো আসলে হয়তো বা পাবো। এবার ভেতরে কি কি আছে চলুন দেখি। আমাদের সাজুগুজু করার জন্য আছে সুন্দর একটা মিরর, কাপড় শুকানোর জন্য আলনা আছে, আর একটা বেড। এবার চলুন উপরে কি আছে দেখে আসি। এই কাঠের সিঁড়িটা বেয়ে উপরে উঠলেই দেখবেন 2টা বেড আছে, 2জন করে শোয়ার মতো, আর একটা আছে টেবিল ফ্যান, আর হ্যাঁ নিচেও এরকম একটা ফ্যান আছে, সাথে এসিও আছে। আর আছে এরকম একটা উইন্ডো যেটা খোলা যায় না, ফিক্সড। আর ওই পাশে রয়েছে সবচাইতে সুন্দর বারান্দা, যার জন্য আমাদের এই ডুপ্লেক্স কটেজটা নেওয়া। তো আমি আর এটা দেখার জন্য আমি ওয়েট করতে পারছি না। আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা স্যাটিসফাইড ছিলাম ভিউ দেখে। ওই পাশেই ওইরকম আরেকটা কটেজ আছে। এই রিসর্টে এরকম 2টা ডুপ্লেক্স ভিলা পাবেন। মাশাল্লাহ, এই জায়গাটি দেখেই আমি বলছিলাম এত দূর জার্নি করে, এত ফাস্ট প্ল্যান করে, এত এত হ্যাসেল পার করে এখানে আসাটা ওয়ার্থ ইট। এখন আমি বলবো ওদের কস্টিং সম্পর্কে। ওদের এই ডুপ্লেক্স ভিলাগুলো 20,000 টাকা থেকে শুরু হয়, তবে মানুষ যদি 4 জনের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আরও 2,500 টাকা অ্যাড হতে থাকবে পার পারসন করে, কারণ এর মধ্যে 4 বেলার খাবার ইনক্লুডেড থাকছে। আমরা 2টা কাপল গিয়েছি, 2জন বাচ্চার সাথে। ছোট জনের বয়স 4 বছর, তাই ওর কোনো কস্ট ধরেনি। মিশেলের জন্য এক্সট্রা 2500 টাকা অ্যাড হয়েছে জাস্ট। তো টোটাল 22,500 টাকা ছিল এই প্যাকেজটি। ঢাকা থেকে মংলা, আবার মংলা থেকে ঢাকা যে ফেরত যাওয়ার কস্টিংটা, সেটা শুধু আপনাকে বের করতে হবে। বাকি থাকা খাওয়া সব কিছু এই টাকার মধ্যে হয়ে যাচ্ছে। সব দেখালাম, ওয়াশরুমটা কেন বাদ যাবে। তাদের ওয়াশরুমটা যথেষ্ট বড় এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরিষ্কার ছিল। এই ভিলাগুলো ছাড়াও অন্য কাপল কটেজগুলো রয়েছে, তাদের এক এক কস্টিং হবে 10-12 হাজার টাকার আশেপাশে হয়ে যাচ্ছে। আর তাছাড়াও এসি ছাড়া আরও কিছু লো বাজেটের রুম রয়েছে, যেগুলোতে ফ্রেন্ড সার্কেলরা আসলে স্টুডেন্ট বাজেটে তারা থাকতে পারছেন।
একটু পরেই দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমাদেরকে ডাকা হবে। তার আগে ফ্রেশ হয়ে শাড়ি পরে নেব আমরা দুইজন। এই শাড়িটা আমি রেখেছিলাম অন্য একটা পারপাসে, কিন্তু এখানেই কাজে লেগে গেল। খুব তাড়াহুড়া করে রেডি হলাম, দেখি বৃষ্টি নেমে গেল। আমরা 20 থেকে 30 মিনিটের মধ্যেই রেডি হয়েছিলাম। তাই এরপর বৃষ্টি নামার পর ছাতা দিয়ে ওদের রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। আর রেস্টুরেন্টে যেয়ে দেখি যে ম্যাক্সিমাম মানুষেরই প্রায় খাওয়া দাওয়া শেষ। এই টেবিলটায় বসেছি কারণ এখান থেকে বৃষ্টি দেখা যাবে, ওই ভিউ দেখতে দেখতে দুপুরের খাবারটা খাবো। মেনু ছিল মুরগির মাংস, এই নদী বা খাল যাই বলেন না কেন সেখানকার ফ্রেশ মাছ, সবজি, ভর্তা, ডাল, একদম ভাত, মানে বাঙালি খাবার একদম। ওদের দুপুরের খাবারের মেনুটা আমার কাছে এত ভালো লেগেছে এবং প্রত্যেকটা খাবার ফ্রেশ ছিল, রান্না এত চমৎকার ছিল। আমি কি বলবো, আমার কাছে নর্মালি কোনো রিসোর্টের খাবার ভালো লাগে না, কিন্তু এটা আমাকে বলতেই হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই ব্রিজের ওপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, চারপাশটা ঘুরে দেখলাম, ছবি তুললাম। এরপর আবার রুমে চলে আসলাম, কারণ যেহেতু একটু ঝামেলা গিয়েছে, সারাদিনই জার্নির ওপর ছিলাম। তো একটু রুমে এসে সবাই রেস্ট নিয়ে তারপর বিকালের দিকে আবার ফ্রেশ হয়ে আবার বের হলাম, কারণ বিকালে আমাদেরকে ওরা নৌকা দিয়ে ঘোরাবে। তো এই বোট রাইডিংটা তো আসলে মিস করা যায় না, সুন্দরবনের বোট রাইডিং, এটা তো কোনোভাবে মিস করা যায় না। তো আমরা শাড়ি চেঞ্জ করে আবার অন্য একটা ড্রেস পরে যেন ফ্রিলি নৌকায় আমরা ঘুরতে পারি, সেই জন্য আমরা ওরকম একটা মানে সবাই মিলে গেট আপ নিয়ে তারপর বিকালের এই সময়টাকে আমরা এনজয় করেছি। এখন আবার ঝলমলে রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল আর আমরা এই ওয়েদারটাই চেয়েছিলাম। বৃষ্টিতে একরকম সুন্দর আর রোদে আরেক রকম লাগছিল জায়গাটা। নৌকায় যখন আমরা বসলাম, সূর্যটা একটু নেমে গিয়েছে, রোদের তাপ নেই, মিষ্টি একটা আলো, তার সাথে এত সুন্দর একটা ভিউ। কিন্তু সাবধান, এখানে নৌকায় পা ঝুলিয়ে বসা যাবে না বা পানি ধরা যাবে না, যেহেতু কুমির আছে, সুতরাং সাবধান থাকাই ভালো। আলো থাকতে থাকতে একে একে সবাই ছবি তুলে ফেললাম। এই সময়টা আমরা সবাই খুব বেশি এনজয় করেছি। তবে যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা একটু এক্সট্রা কনসিয়াস থাকার চেষ্টা করবেন যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। মাঝামাঝি পর্যায়ে যেয়ে মাঝি মামা আমাদের নৌকাটা ঘুরিয়ে দিলেন যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। তার নাম মোহাম্মদ রুস্তম আলী, যথেষ্ট প্রাণবন্ত একজন সরল মানুষ। তাকে আপনারা দেখতে পাবেন আমাদের সন্ধ্যার গানের আড্ডায়। আমি গান সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার গানে নেব সখী, তোমার গানের বালা সখী রে। তোমার কানের কানের শোনা হাতের বালা, ও। রিসোর্টে ফিরে যাওয়ার সময় আমরা দেখলাম যে নৌকায় করে মধু বিক্রি করছে, একদম ফ্রেশ মধু তারা বলছিল আর কি, কিন্তু সেটা নিয়ে আমাদের একটু ডাউট ছিল, যেহেতু আজকাল খাঁটি মধু পাওয়াটা খুবই দুষ্কর, আমরা সবাই জানি সেটা। মাঝি মামারা বলছিল এটা একদম খাঁটি, মাত্র কালেক্ট করে নিয়ে এসেছে। সেটা বিচার বিশ্লেষণ চলছে এবং দামাদামি চলছে। দামাদামি করার পর তারা মধু বোতলে ভরে দিচ্ছে, তারা ওজন দিয়ে দেখবে যে কতটুকু হয়েছে। আমাদের সাথে আরেকজন ভাইয়াও নিল, তিনিও তার ওয়াইফ নিয়ে এখানে ঘুরতে এসেছেন। রিসোর্টে ফিরে এসে দেখি মাঝি মামা আমাদের কেওড়া ফল পেড়ে দিলেন, বললেন খেয়ে দেখতে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, টক মিষ্টি একটা টেস্ট। এখানকার মানুষ ডাল রান্নায় এই ফলটা ব্যবহার করে থাকে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি আবার চলে গেলাম আমার সেই প্রিয় বারান্দায় সন্ধ্যার ভিউটা দেখতে। কোনো কিছুই মিস করা যাবে না। কিছুক্ষণ পরেই কল আসলো যে তাদের সন্ধ্যার নাস্তার আয়োজনে জয়েন হতে হবে। যে দেখি নুডলস আর পাকোড়া, সাথে চা কফি, আপনি যেটা চান। মিশেল এখানে নুডলস দেখে একদম খুশি হয়ে গেল, কারণ ও নুডলস খুব পছন্দ করে আর ওটার টেস্ট ছিল বাসায় রান্না করা, একদম হোমমেড একটা টেস্ট ছিল। আর পাকোড়াগুলো মারাত্মক মজার ছিল। সন্ধ্যার সেই চা নাস্তা শেষ করে আমরা আবার নিচে চলে গেলাম ক্যারাম খেলবো। তাই অন্য একটা গ্রুপ খেলছিল, তাদেরকে বলে রাখলাম যে তারা খেলা শেষ করলে আমাদেরকে যেন বলে। এই সুযোগে আমরা দুইজন রাতের পরিবেশটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখে ফেললাম। সাদা একটা আর কালা একটা। আপনি তো সাদা, আপনি প্রথমে দিছেন না, আপনি সাদা সাদা অন্যগুলো মারবেন। ওকে ওকে ওকে, আপনি সাদা ভিডিও হচ্ছে ভাবি। সাদা বাদে বাকিগুলা ইয়েস। আবার আই সর হাত ছড়া, নাইস নাইস। এবার তোমরা
বেবি মোটামুটি 6 লক্ষ মানুষকে এখন এন্টারটেইন করছে ফেসবুকে। ঠিক আছে, দুইটা পড়ছে মনে হয় তো। গেছে 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 সাদা না, সাদা পাতা আমি আব্দুল্লাহ সাদিক কেমন আছো? আমি আগে আবু সাথে কথা দেনি যাইরা সাদা গেলে তো হাতটা সরাতে ভয় লাগে। আস্তে আস্তে একদম আস্তে। ইয়েস আট আট হ্যাঁ উইনার। আমরা খেলতে খেলতে দেখলাম ওইদিকে গানের আসর সাজিয়ে ফেলা হয়েছে, তাই আমাদের লাস্ট ম্যাচটা খুব দ্রুতই শেষ করছি, এরপরই তাদের সাথে জয়েন করব। এরই মধ্যে মাঝি মামা হাজির হলেন অন্য এক রূপে, একদম ফিটফাট হয়ে রাতের বেলা সানগ্লাস পরে। আমি তো চিনতেই পারিনি। ওইদিকে আরেক গ্রুপ কার্ড খেলায় ব্যস্ত। গানের আসর শেষ হতে না হতেই নতুন চমক এসে হাজির। ঢোলবাদক যিনি ছিলেন তিনি আমাদের গল্প শোনাবেন, কিভাবে তিনি কাঠ কাটতে গিয়ে বাঘের থাবায় পড়লেন এবং কিভাবে তিনি বাঘের মুখ থেকে ফেরত আসলেন। সবকিছু সুন্দর করে গল্পাকারে আমাদের সামনে উপস্থাপন করলেন। রাত বাজে প্রায় 10টা সাড়ে 10টার মতো। আমাদের রাতের খাবারের আয়োজন করা হলো। আইটেম ছিল সবজি, কাঁচকলার ভর্তা, হাঁসের মাংস, ভাত আর ডাল। ডালটা ছিল একদম একটু টকটক, সেটা কেওড়া ফল দিয়ে রান্না করা হয়েছিল বিধায়। খাওয়ার শেষে ছিল সেমাই আর কোল্ড ড্রিঙ্কস। সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম। আমরা আরেকটা শাড়ি পরলাম, সাজলাম, একদম ফ্রেশ একটা সকাল। আরেকটু ঘুমাতে পারলে ভালো হতো, বাট ব্যাপার না, বাসায় গিয়ে তো ঘুমাতে পারবোই, কিন্তু এই ভিউ তো আর পাবো না। সকালের নাস্তায় 2 ধরনের মেনু ছিল, একটা রুটি, ডিম আর সবজি, আর একটা খিচুড়ি, বেগুন ভাজি, ডিম আর পেঁপে মাখা। সকালের নাস্তাটা সেরে নিয়ে মজার একটা কফি নিয়ে বারান্দায় চলে গেলাম। বারান্দায় বসে ভিউটা উপভোগ করলাম, কফি খেলাম, সাথে গল্প করলাম। এর চেয়ে সুন্দর সকাল আর কি হতে পারে বলুন। এখন নিচে নেমে তাদের বাকি পেমেন্টগুলো কমপ্লিট করে ফেললাম, আর তারপর অন্য একটা কটেজে ঘুরতে গেলাম। ওই যে আমাদের সাথে কাপলটা ছিল, আমাদের সাথে নৌকায় ঘুরেছে, তারা যথেষ্ট আন্তরিক ছিল। তাদের বারান্দাটা খুব সুন্দর ছিল, আর আমি মূলত গিয়েছিলাম এই হ্যামকটা দেখতে, যে পরের বার যদি আসি তবে সেক্ষেত্রে এই রুমগুলো নেওয়া যায় কিনা। এখানে এসে তাদের এই হ্যামকটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। বেশ কিছু ছবি তুললাম। আসলে এখানে আপনি যেই কর্নারেই যাবেন, যেখানেই যে ছবি তুলবেন সেটাই সুন্দর হবে, কারণ তাদের প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে অ্যাস্থেটিক ওয়েতে ডেকোরেট করা। তার সাথে এই সুন্দরবনের ভিউ টু ব্লেজিংস, সব কিছু মিলেমিশে একদম কমপ্লিট একটা প্যাকেজ। বলতে বলতে 2টা দিন একেবারেই শেষ হয়ে গেল। এবার ফিরে যাওয়ার পালা। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমাদের ফিরে যেতে হবে সেই পুরনো গন্তব্যে। একদমই যেতে মন চাইছিল না, কারণ এই জায়গাটা একদমই আমার মনে বসে গেছে। এত সুন্দর সময় কাটিয়েছি, প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল, যা একেবারেই ভোলার নয়। এই হলো আমার পাগল জামাই সুন্দরবন থেকে গাছ তুলে বাড়িতে নিয়ে যাচ্ছে। এনিওয়ে, এই ছিল আমাদের আজকের ভ্লগ। আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।